হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা জানো যে আমরা ধারাবাহিকভাবে দশম শ্রেণীর একটার পর একটা অধ্যায় সমাধান করছিলাম। তো আজকে আমরা এসে পৌঁছেছি দশম শ্রেণীর একটি নতুন অধ্যায় সমাধানের দিন। আজকে আমরা তোমাদের দেখবে বইয়ের 16তম অধ্যায় আছে লম্ববৃত্তাকার শঙ্কু। এইটা আমরা আলোচনা করব আজকে প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা লম্ববৃত্তাকার শঙ্কু কোন কোন বস্তু, কোন কোন ঘনবস্তু লম্ববৃত্তাকার শঙ্কু হয় সেগুলো সম্পর্কে পরিচিতি নেব এবং লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্ক করার জন্য যে যে সূত্রগুলো প্রয়োজন তার প্রমাণ এবং ধারণা দুটোই নেব। এবং পরবর্তী 3-4টি ক্লাসের মধ্যে আমরা তোমাদের বইয়ের যে কোষে দেখি 16 এর এক্সারসাইজ আছে এটার সমাধানও করে নেব। কেমন? তো তোমরা অন্যান্য ক্লাসের মতো আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ আজকের ক্লাসে আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর বেস তৈরি করব। এটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত এবং স্কিপ না করে অবশ্যই দেখবে। কেমন? চলো শুরু করা যাক। নবম শ্রেণী থেকে আমরা বিভিন্ন প্রকার ঘনবস্তু নিয়ে আলোচনা করছি। একদম নবম শ্রেণীতে তোমরা আয়তঘনক এবং ঘনক সম্পর্কে আলোচনা দেখেছিলে। তারপরে আমরা পরবর্তীতে লম্ববৃত্তাকার চোঙ, সঙ্গে সঙ্গে গোলক, এই রকম ঘনবস্তুগুলো নিয়েও আলোচনা করেছি। তো আজকে একটা বিশেষ প্রকারের ঘনবস্তু নিয়ে আমরা আলোচনা করব, যার নাম হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। তোমরা যারা গল্প পড়তে ভালোবাসো, যদি তোমরা সত্যজিৎ রায়ের বিভিন্ন গল্প পড়ে থাকো, তো ওনার তৈরি একটা ক্যারেক্টার ছিল, তার নাম হচ্ছে প্রফেসর শঙ্কু। তোমাদের যদি মনে থাকে, তো সেই প্রফেসর শঙ্কু তিনি একজন বৈজ্ঞানিক ছিলেন এবং তিনি বেশ কিছু অদ্ভুত অদ্ভুত রকম আবিষ্কার করেছিলেন, যেগুলো মানে ভাবা যায় না, বা যেগুলো আবিষ্কার যদি সত্যিকারেরই হতো, এটা কল্প বিজ্ঞানে আছে তাই, যদি এটা বাস্তবে হতো তাহলে বোধহয় পৃথিবীটা আরো বেশি উন্নত হতো বা বৈজ্ঞানিক আবিষ্কারের ছোঁয়া তাতে থাকতো। তো যাই হোক, আজকে আমাদের আলোচনায় মূলত দুটো কথা উঠে এলো। একটা হচ্ছে সত্যজিৎ রায়ের তৈরি একটি চরিত্র প্রফেসর শঙ্কু, আর আজকে আমাদের অধ্যায় লম্ববৃত্তাকার শঙ্কু। তো এই দুটো জায়গায় শঙ্কু কথাটা আছে, তোমরা বুঝতেই পারছো। তো এই শঙ্কু আর এই শঙ্কুর মধ্যে কি আদৌ কোনো কানেকশন আছে? থাকলে কি, বা আমরা আজকে চেষ্টা করব যে ওই শঙ্কু জিনিসটাকে কাটাছেড়া করা, প্রফেসর শঙ্কুর যে শঙ্কু পাঠটা ছিল এটাকে কাটাছেড়া করা, যেখান থেকে নির্ণয় করতে পারি যে শঙ্কুর মধ্যে কি, বা শঙ্কু কিভাবে গঠন হয়েছে, বা শঙ্কু আর কি কি প্রপার্টি দেয়। তো এই সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করলে নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন খুঁজে পাবো, এবং আশা করি এটুকু তো বলবো যে এর সঙ্গে নিশ্চয়ই কোনো একটা বৈজ্ঞানিক কানেকশন পাওয়া যেতে পারে, যেখানটা আমরা একদম শেষের দিকে দেখবো যে কি আদৌ এর মধ্যে বৈজ্ঞানিক কানেকশন আছে। তো আজকে আমরা শুরু করছি যে ঘনবস্তু লম্ববৃত্তাকার শঙ্কু। তো সবার প্রথম আমরা দেখে নিই যে ঘনবস্তু লম্ববৃত্তাকার শঙ্কু এটা দেখতে কেমন হয়। আমরা বিভিন্ন আকারের উপর সাধারণত ঘনবস্তুগুলোকে ক্লাসিফাই করেছি। তো আজকে একটা বিশেষ আকারের ঘনবস্তু যাকে আমরা বলবো লম্ববৃত্তাকার শঙ্কু। তো তোমাদের জন্য দেখো একটা আমি এক্সাম্পল নিয়ে এসেছি, একটা দেখতে পাবে। দেখো এটা একটা ফুলের বোকে আছে, খুবই ছোট, মানে বোকে মানে বললে অনেক বড় বোঝায়, তো খুবই ছোট। তো যাই হোক, এর মধ্যে যদি তোমরা শেপটা লক্ষ্য করো, আমি এর থেকে কিছু জিনিস বাদ দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। দেখো আমরা যদি ফুলগুলো ফেলে দিই, তাহলে দেখো মোটামুটি এরকম একটা জিনিস থাকছে, এবং এটা অনেকে দেখে মনে হচ্ছে যেন ঝালমুড়ি খাওয়ার ঠোঙা, তাই না? হ্যাঁ, এরকম আকারেরই হয়। তো এই যে আকারটা তোমরা যদি লক্ষ্য করো, দেখো জিনিসটা একটা নিচে থেকে এরকম বড় অংশ শুরু হলো আস্তে আস্তে সরু হতে 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 দেখো একটা বিন্দুতে এসে পৌঁছে গেল। তো এই ধরনের আকার, যেটাকে আমি ভাবতে পারি এইভাবে থেকে থেকে বাড়ছে, এরকম চারিদিকটা বক্রতল, এবং এইরকম ভাবে বাড়তে থাকছে এবং এক জায়গায় এরকম থেমে যাচ্ছে। কেমন? তো এই আকারের বস্তুকে আমরা বলি লম্ববৃত্তাকার শঙ্কু। এখন এই আকারের বস্তু আর আমরা কোথায় কোথায় দেখতে পারি, এটাও আমাদের একটু দেখতে হবে। দেখো এই আকারের বস্তু আমরা অনেক জায়গায় দেখে থাকি। এটা দেখি তোমরা বুঝতে পারছো, অনেকেই যারা তোমরা আইসক্রিম ভালোবাসো, আইসক্রিমের দেখো এরকম কোণ দেওয়া হয়, এবং এটার নামই হয় কোণ। আর আজকে যে আমরা চ্যাপ্টার আলোচনা করছি শঙ্কু, তার ইংরেজি নাম হচ্ছে কোণ। কেমন? তো দেখো আমরা যে কোণ আইসক্রিম খাই, তার মধ্যে এই শেপটা থাকে, কোণগুলো যেগুলো ওই তোমার পাঁপড়ের মতো নরম যেটা হয়, ওটা দেখো এটা হচ্ছে ওই শেপের হয় কোণগুলো। তারপরে তোমরা যদি এটা লক্ষ্য করো, তোমরা যারা আমাদের বাঙালি সমাজে যে বিয়ে হয়, বিয়ের ক্ষেত্রে যে তোমার বরের টোপরটা হয়, কেমন? সে তার আকারটা অনেকটা এরকম লম্ববৃত্তাকার শঙ্কুর মতো। আবার যদি তোমরা ভাবো কলার মোচা, যারা কলা গাছ দেখেছো বা কলা গাছ না দেখে থাকো, মোচা তো বাড়িতে রান্না হয়, দেখে থাকতে পারো। তো সেক্ষেত্রে মোচার আকারটাও লক্ষ্য করবে অনেকটা এরকমই, যে মোচাটা আস্তে আস্তে সরু হয়ে যায়। কেমন? তো এরকম বিভিন্ন বস্তু আছে। বা তোমরা যদি কোনো জোকার দেখো, জোকারের মাথায় যে টুপি থাকে দেখবে অনেকটা কোণের মতো। বা তোমাদের বার্থডে ক্যাপ যদি ভাবো, বার্থডে ক্যাপও কি হয়, এরকম তোমার কোণের আকারে হয়। তো এরকম কোণের আকারের বস্তু অনেক আছে, আমি অনেক বললাম, আরো আছে। যেমন তোমরা যদি রাজমিস্ত্রির কাজ দেখো, রাজমিস্ত্রি দেখবে একটা ওলন বলে যন্ত্র হয়, যেটা দিয়ে ওরা দেওয়াল বা কোনো জিনিস সোজা আছে কিনা দেখে। তো সেই যন্ত্রের যে মূল পার্টটা, দড়ি সুতো থাকে, সেটা বাদ দিয়ে যে মূল যন্ত্রটা, সেই যন্ত্রের আকারটা এরকম কোণের আকারে। কেমন? তো এই কোণের আকারকে আমরা যদি ছবিতে আঁকি কিরকম ধরনের দেখতে হয়, দেখো আমরা তো এটা তো 3D বস্তু, তো এটাকে আমরা যদি ছবিতে আঁকতে চাই তাহলে আমাদের কিভাবে আঁকতে হবে, আমাদেরকে এইভাবে আঁকতে হবে। লক্ষ্য করো, আমরা যদি এই কোণটাকে
এইভাবে আঁকতে চাই, এইভাবে আঁকছি, তাহলে কোনটা এরকম একটা বিন্দু থেকে শুরু হবে, এরকম নেমে আসবে, এরকম নেমে আসবে, আর নিচের দিকটা দেখো, এই দিক থেকে আমরা যদি দেখি কি দেখছি, গোল দেখছি, গোল। তাহলে আমরা নিচের দিকটা হবে কি বক্রতল, এরকম গোল, কেমন? তো আমরা বক্রতল পুরো গোল আঁকলে তো ওটা কোণ বোঝাবে না, মানে এটা যেহেতু 3D জিনিসকে 2D তে আঁকছি, তো আমরা এরকম ইলিপ্টিক আঁকছি, মানে এরকম উপবৃত্তাকার আঁকছি, এবং সেক্ষেত্রে দেখো এটা বুঝে যাচ্ছি যেটা এই জিনিসটাই ছবি, কেমন? তো এরকম আমি আরেকটা বস্তু নিয়ে এসেছি, কারণ এর বিভিন্ন জিনিস যখন আমরা প্রমাণ করবো, এর যখন সূত্রগুলো প্রমাণ করবো, তখন আমাদের এটা থেকে সুবিধা হবে। তো এইরকম আকারের আমরা একটা জিনিস নিয়ে এসেছি, এটাকে তোমরা বাদ দেখে ভাবতে পারো নাকি। তো দেখো এর ক্ষেত্রে যেটা আছে, এই আকারটা দেখো, এই ছবিটা এরকম যে কোণটা এরকম আছে, এদিক থেকে আমরা গোল দেখতে পাচ্ছি, আর এদিক থেকে দেখলে একটা বিন্দু দেখতে পাচ্ছি, আর এইভাবে দেখলে একটা বক্রতল দেখতে পাচ্ছি, কেমন? তো এই হয়ে গেল আমাদের কোণের আকার। এখন এই কোণটা আমরা কয়েকটা অংশ আমাদেরকে নাম দিতে হবে, কারণ আমরা যখনই দেখেছিলাম যে কোনো ঘনবস্তু নিয়ে আলোচনা করছি, তখন আমাদের দেখেছিলাম যে তার একটা বিশেষ জিনিসকে আমাদেরকে জানতে হচ্ছে, সেই জিনিসটা জানলে সেই ঘনবস্তু সম্পর্কে সমস্ত ইনফরমেশন জানা যায়, কেমন? তো এই ঘনবস্তু দেখো, আমরা মেজার করার মতো কয়েকটা জিনিস আছে। লক্ষ্য করো, এই ঘনবস্তুর আমরা যদি ভাবি, আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে নিচের দিকটা, এই যে নিচের দিকটা লক্ষ্য করে একটু বৃত্তাকার দেখতে হচ্ছে, এই যে এই জায়গাটা। তাহলে এই বৃত্ত জিনিসটাকে মেজার করতে গেলে এই কারোর ক্ষেত্রে এতটা হবে, কারোর ক্ষেত্রে আরেকটু বড় হবে, কারোর ক্ষেত্রে একটু ছোট হবে। তো কার এইটা কত বড় কত ছোট সেটা মেজার করতে গেলে আমাদেরকে দেখো, বৃত্ত তো বৃত্ত মেজার করতে গেলে আমাদের কি প্রয়োজন হয়, তোমরা দেখো, যে কোনো বৃত্তকে মেজার করতে গেলে আমাদের শুধুমাত্র তার রেডিয়াস জানলেই বৃত্ত ব্যাপারটা আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। তাহলে এই জায়গাটা আমাদের রেডিয়াসটা জানা দরকার, এবং ওইটাকে আমরা আর বলছি। তাহলে কোণের বা শঙ্কু সম্পর্কে যে কোনো জিনিস জানতে হলে আমাদেরকে অবশ্যই ওর ভূমি, এটাকে বলা হয় ভূমি, ভূমির ব্যাসার্ধ জানা দরকার। আর সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস হতে পারে, এই একই রকম ব্যাসার্ধে একই রকম ভূমিতে এই কোণটা এখানে এসে শেষ হয়ে গেল, কোনো একটা কোণ হতে পারে যে আরেকটু খাড়া উপর দিকে উঠে গেল, কোনটা একটু নিচেতে শেষ হয়ে গেল। তার মানে এই কোণটা কতটা উঁচুতে উঠছে নিচুতে নামছে সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ তার উপরেও কোণের আকারটা পাল্টে যাবে। সেই জন্য আমরা বলতে পারি যে এইখানে ভূমির কেন্দ্র থেকে আর এই যে একদম শীর্ষবিন্দু, এই যে জায়গাটা যেখানটা, ওইটাকে আমরা বলতে পারি এই কোণটার একটা উচ্চতা, কেমন? তো একটা কোণকে জানতে গেলে মোটামুটি এই দুটো জিনিস জেনে গেলে কোণটা কেমন হবে বুঝে যাবো, কারণ ব্যাসার্ধ জানলে আমি নিচের গোলটা কতটা হবে বুঝে যাব, আর উচ্চতা জানলে কোণটা কত উঁচু হবে বুঝে যাবো। দেখো ঠিক, আমি উচ্চতা একটু পাল্টে দিলে কোণটাও পাল্টে যাবে, আমি ব্যাসার্ধ একটু পাল্টে দিলেও কোণটা পাল্টে যাবে, বুঝতে পারছো? দেখো আমি বিভিন্ন রকম এতে এঁকে দেখালাম। তো এই দুটো জিনিস হলে প্রত্যেকটা কোণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে, কেমন? তো একটা কোণ জানতে গেলে মূলত এই দুটো জিনিস জানতেই হয়, এই দুটো না জানলে কোণের কোনো কিছু গণনা করা যায় না। যে দুটো জানতে হয় সেটা কি, একটা জানতে হয় ব্যাসার্ধ। আচ্ছা, ব্যাসার্ধ বলছি মানে কোথায় ব্যাসার্ধ আছে, সেটার মতো ভূমিতেই আছে, কেমন? সেটা হচ্ছে ব্যাসার্ধ, যেটাকে আমরা আর একক বলছি। আর একটা জানতে হয় উচ্চতা, যেটাকে আমরা এইচ একক বলছি। তো ব্যাসার্ধ আর উচ্চতা জেনে গেলাম। এরপরে দেখো এই কোণটার যদি আমরা ভাবি, দেখো লক্ষ্য করো, ব্যাসার্ধটা আছে এইখানে, ব্যাসার্ধটা আছে এইখানে, আর উচ্চতাটা আছে এই মাঝখান থেকে সোজা ওইখানে, তাই না? এইখানে উচ্চতা, এটা ব্যাসার্ধ। তাহলে আমরা যদি এরকম ভাবে দেখো এই ছবিটা ভাবি, তাহলে এইখানে ব্যাসার্ধ, এখানে উচ্চতা, আর দেখো এই কোণের এই ধার বরাবর একটা দৈর্ঘ্য পাওয়া যেতে পারে। কোণটা যদি আমরা ফিতে দিয়ে এখান থেকে এখানে মাপি, একটা দৈর্ঘ্য পাওয়া যাবে, এবং সেটা দেখো এই জায়গা থেকে এই জায়গার দৈর্ঘ্য হবে, তাই না? তো এই যে জিনিসটা, এটাও কিন্তু কোণের একটা উচ্চতাই বোঝাচ্ছে, কিন্তু ঠিক লম্বী উচ্চতা নয়, এটা একটু বেঁকা উচ্চতা, এটা একটু তির্যক উচ্চতা। তাহলে আমরা এই যে একভাবে দৈর্ঘ্য মাপতে পারি, এটাকে আমরা এল বলে ডিনোট করছি, এবং যেটাকে আমরা বলবো ওই কোণের তির্যক উচ্চতা, কেমন? উচ্চতা বলতে পারবো না, কারণ উচ্চতা বলতে সাধারণত লম্ব উচ্চতাই বোঝায়, এবং দ্যাট ইজ এইচ। তো এইটাকে আমরা বলছি তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা। কিন্তু এখন কথা হচ্ছে, আমি বলেছি যে ব্যাসার্ধ আর উচ্চতা পেয়ে গেলে আমার কোণ সম্পর্কে জানা হয়ে গেল, কিন্তু তির্যক উচ্চতা বলে একটা জিনিস আছে, যেটা না জানলেও কোণ সম্পর্কে অনেক জিনিস জানা যায়, মানে তির্যক উচ্চতা ইজ নট এসেন্সিয়াল পার্ট, কেমন? তো আমরা দেখো তির্যক উচ্চতাকে এল একক বলে দিচ্ছি। এবার যদি আমরা এই তিনটে জিনিসের কথা ভাবি, একটু ছবিটা লক্ষ্য করো, আমি এই ছবিতেও লক্ষ্য করতে পারো, এই ছবিতেও লক্ষ্য করতে পারো। দেখো ব্যাসার্ধটা এরকম আছে, তির্যক উচ্চতা এরকম আছে, আর উচ্চতাটা এরকম আছে, এটা আর, এটা এইচ, এটা এল। এটা দেখে তোমরা চিনতে পারছো, এটা দেখতে অনেকটা একটা লম্ব বা সমকোণী ত্রিভুজের মতো, কেমন? এটা এখানে এরকম লম্ব আছে, সমকোণী। এটা যদি আমরা এখানে ফিল করি কেমন আছে, দেখো এখানে ফিল করে দেখতে পাচ্ছি এটা এল, এখান থেকে এখানে এরকম ভাবে ব্যাসার্ধটা আছে, আর এই ব্যাসার্ধের এই পেনের একদম মুখ থেকে ঠিক ওই মাছ বরাবর এরকম ভাবে লম্বটা আছে। তাহলে দেখো ছবিটা ওরকমই হচ্ছে, এবং এটা একটা সমকোণী ত্রিভুজ। আর যখনই সমকোণী ত্রিভুজ হয় তখন আমাদের খুব ওয়েল ফেমাস একদম উপপাদ্য আছে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এবং পিথাগোরাসের উপপাদ্য বলছে অতিভুজ, অর্থাৎ এল স্কোয়ার ইকুয়াল টু
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লক্ষ্য করো, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে আমরা দেখো আমরা এল এইচ আর আর এর মধ্যে একটা কানেকশন পেয়ে গেলাম, যেটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ উচ্চতা আর তির্যক উচ্চতার মধ্যে একটা সম্পর্ক। এবং এই সম্পর্কগুলো আমাকে কি করছে, দেখো এল এইচ আর আর এর মধ্যে যে কোনো তিনজনের মধ্যে যে কোনো দুজনকে যদি আমি কোনোভাবে চিনে যাই, তাহলে ওরা কি করবে, আমাকে অন্যজনকে দিতে সাহায্য করবে। সেই জন্যই আমি বলেছিলাম যে ব্যাসার্ধ আর উচ্চতা হচ্ছে এসেন্সিয়াল পার্ট, এলটা অতটা এসেন্সিয়াল নয়, কারণ ব্যাসার্ধ উচ্চতা জানা থাকলে এল অটোমেটিক্যালি নির্ণয় করা সম্ভব। অর্থাৎ এলটা আলাদাভাবে ওই শঙ্কুটাকে চেঞ্জ করতে পারবে না, ও কি হবে, ওদের দ্বারাই নিয়ন্ত্রিত হবে। কেমন? তো দেখো আমাদের একটা শঙ্কুর আমাদের 3 রকম জিনিস জানা হয়ে গেল এবং তাদের মধ্যে কানেকশনও পেয়ে গেলাম। কেমন? এবার আমরা চাইছি যে একটা শঙ্কুর কি কি তল আছে আর সেগুলোকে মেজার করতে। দেখো একটা শঙ্কুর আমার মূলত দুটো তল আছে। কি কি তল? একটা ভূমি আছে, যেটা এই যে বৃত্তাকার তল, তাহলে বৃত্তাকার তলটা হচ্ছে ভূমিতল বা ভূমিতল মানে বৃত্তাকার তল। আর একটা আছে এরকম পাশের তল। দেখো এই শঙ্কুটা যদি তোমরা এই পাশে হাত বলাও, দেখো একটা বক্রতল আছে, সেটা হচ্ছে পাশের তল। তাহলে এইটা হচ্ছে সমতল, এটা হচ্ছে বক্রতল বা পার্শ্বতল। তাহলে একটা শঙ্কুর আমাদের দুটো তল আছে, আমরা ওটা লিখছি। দেখো একটা হচ্ছে তোমার ভূমিতল, একটা হচ্ছে ভূমিতল, আর একটা হচ্ছে পার্শ্বতল, আর একটা হচ্ছে পার্শ্বতল। আর এই দুটোকে মিলিয়ে দিলে কি হবে, শঙ্কু সমগ্রতল। এটা মিলিয়ে যেটা হবে সমগ্রতল। একদম সমস্ত ঘনবস্তুতে একই কনসেপ্ট। সমগ্রতল বলতে যেটা বোঝায় সেটা হলো এই দুটো মিলিয়ে। কেমন? তো একটা ভূমিতল, একটা পার্শ্বতল, একটা সমগ্রতল। এবার দেখো আমরা চাইছি এই জিনিসগুলোকে মেজার করতে। একটা শঙ্কুর ভূমিতল কত, পার্শ্বতল কত, সমগ্রতল কত। দেখো ভূমিতলটা মেজার করা ইজ নট এ ম্যাটার। এটা কি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বৃত্তাকার তল। বৃত্তাকার তল মেজার করতে গেলে কি লাগে, বৃত্তাকার তল মেজার করতে গেলে লাগে আমার ওর ব্যাসার্ধ, এবং এই ব্যাসার্ধ এখানে আর দেওয়া আছে। এই যে এটাই যদি ছবি আঁকতাম আর, তো আর ব্যাসার্ধের বৃত্তাকার তলের কি মাপা যায়, ক্ষেত্রফল মাপা যায়। তাহলে আমরা ভূমিতল বলছি, ভূমিতলের কি মাপছি, ক্ষেত্রফল। তাহলে আমরা এইখানটা ভাষাটা এখানে লিখতে পারছি না, আমরা এখানে লিখে দেখাচ্ছি। তাহলে আমরা এখন নির্ণয় করতে চাইছি ভূমিতলের ক্ষেত্রফল। কেমন? আচ্ছা, একটা আর ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফল যা হয়, ভূমির ক্ষেত্রফল তাই হবে, এবং সেটা হয় আমরা সকলেই জানি পাই আর স্কোয়ার বর্গ একক। আশা করি এটা বুঝতে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। এবার যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ভূমিতল হয়ে গেল পার্শ্বতল। পার্শ্বতল মানে এই পাশেরটা। এই পাশেরটা আমরা কি করে নির্ণয় করতে পারি? দেখো আমরা যখন লম্ববৃত্তাকার চোঙ করেছিলাম তখন কি করেছিলাম, ওই লম্ববৃত্তাকার চোঙটাকে কেটে খুলে দিয়েছিলাম, তাই তো? তো এর বেলাতেও কি আমরা সেই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি? চেষ্টা করি। দেখো এইটাকে মনে করো এইভাবে আমরা এরভাবে কেটে দিয়ে খুলে দিচ্ছি। তাহলে আমরা খোলার চেষ্টা করছি। দেখো, ওকে, দেখো আমরা এটাকে খুলছি এবং খোলার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে কি হচ্ছে। দেখো এটাকে খুললাম, খুলে দেখো আমরা এরকম একটা ছবি পেয়েছি। লক্ষ্য করো, তোমাদের সামনে খুললাম, তোমরা বুঝতে পেরেছো। তো যে ছবিটা পেয়েছি সেটাকে আমরা আঁকার চেষ্টা করছি, আর এই পুরনো ছবিটাকে মুছে দিচ্ছি। কেমন? দেখো, ওকে, আমাদের তাহলে এই তলটা দেখো, এর ভূমির তলটা ওটা, আর এই পার্শ্বতলটার ছবি আমরা এখানে আঁকছি। খুললে যেটা পাই, দেখো পার্শ্বতলের ছবিটা অনেকটা এরকম হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো তাহলে এরকম আঁকছি, এরকম আঁকছি, আর এরকম আঁকছি। তোমরা যদি লক্ষ্য করো যে পার্শ্বতলটা কেমন হয়েছে বলো তো আকারটা, পার্শ্বতলটা দেখে মনে হচ্ছে একটা বৃত্তেরই একটুখানি অংশ কেটে নিয়েছে মনে হচ্ছে, তাই নয় কি? দেখো আমি তোমাদেরকে একটু ছোট করে এটা দেখাচ্ছি, তাহলে বৃত্তটাও দেখাতে পারবো। দেখো এইরকম একটা বৃত্ত থেকে এইরকম একটা অংশ কেটে নিলে যেটা থাকছে সেটা দেখো ঠিক পার্শ্বতল মনে হচ্ছে না? তাহলে এই পাশটা আমরা মুছে দিচ্ছি। ওকে, বাইটাকে আমরা ডটেড দিয়ে তৈরি করে দিচ্ছি। দেখো বুঝতে পারবে তোমরা। দেখো এবার মনে হচ্ছে কি যে এই বৃত্তটা থেকে এই অংশটা কেটে নিয়ে যেন এটা তৈরি হয়েছে। এবং তোমরা এটা বৃত্ত কিনা কি করে বুঝবে, তোমরা দেখে নেবে যে এই জায়গা থেকে এই দৈর্ঘ্যটা সমান আছে, সব জায়গায় দৈর্ঘ্য সমান আছে কিনা, তাহলেই বুঝে যাবে এটা বৃত্ত, তাই তো? বৃত্তের কেন্দ্র থেকে তো সব সমান থাকে। ওকে, সো আমরা দেখতে পেয়ে গেলাম যে এই পার্শ্বতলটা দেখতে অনেকটা একটা বৃত্তের একটা অংশ। কেমন? তো এই বৃত্তের অংশটা আমরা কি মাপতে পারি? দেখো ক্ষেত্রফল মাপতে পারি। এইটার ক্ষেত্রফল কিভাবে মাপবো সেটা পরের পদ্ধতি, কিন্তু আমরা মাপতে পারি। সো আমরা এরপর যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। কেমন? আচ্ছা দেখো আমরা একবার ভাবি যে এইটাকে যখন শঙ্কু করছি তখন কোন জিনিসটা কি থাকছে। দেখো এই শঙ্কুর এই আর বরাবর দৈর্ঘ্যটা, আর বরাবর এই বরাবর দৈর্ঘ্য, এটা কি এল। এবার এই এলটার দিকে লক্ষ্য করো। হ্যাঁ, এই এলটার দিকে লক্ষ্য করো। এই এলটাকে আমরা খুলছি। মনে করো এল মানে হচ্ছে, আমি হাতে ধরছি এইখান থেকে এইখান পর্যন্ত, আমার দুটো হাতের শীর্ষবিন্দুর দৈর্ঘ্য হচ্ছে, দুটো হাতের দুটো এর মধ্যে দৈর্ঘ্য হচ্ছে এল। এটাকে যখন খুলে দিচ্ছি সেটা আসলে কি হয়ে যাচ্ছে, বৃত্তের দেখো ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই যে বৃত্তের ব্যাসার্ধ সেটা কি এল, ঠিক তো? দেখো শঙ্কুর যেটা তির্যক উচ্চতা সেটাই হয়ে গেল বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এল। আচ্ছা আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে বৃত্তটা তৈরি হয়েছে এইটা তো বৃত্তের একটা অংশ, কিন্তু এই গোটা অংশটা যদি ভাবতাম
তাই তো? তাহলে এটা একটা বৃত্ত হতো। আর এই ছোট্ট অংশটা যদি ভাবি এটা বৃত্ত নয়, কিন্তু এই অংশটা এখানে এখানে বৃত্ত নয়, কিন্তু এটাকে যদি এইখানে নিয়ে চলে আসি, লক্ষ্য করো তো এটা কি, এটা তো বৃত্ত। এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত অংশটাই, তো এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত অংশ। তাহলে এই যে জিনিসটা, এই দুটো মিলিয়ে যেটা এটা হলো, এটা তো আসলে এখানে বৃত্ত নয়, কিন্তু এখানে তো বৃত্ত। কিন্তু এখানে যে বৃত্ত, সেই বৃত্তটা তো আসলে এটা। তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ কত ছিল, আর। ওই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই পুরো জিনিসটা কি, ওই বৃত্তের, এই পুরো জিনিসটা ওই বৃত্তের পরিধি। আর ওই পরিধির মাপটা তাহলে কত, 2πr। আর এই 2πr মাপটাই তো এখানে খুলে দেওয়া হলো। তার মানে এইখান থেকে এইখান পর্যন্ত মাপটাই তো হচ্ছে 2πr, ঠিক কিনা? পুরো জিনিসটা, ঘটনাটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। দেখো আমরা দেখাচ্ছি যে এই যে এইখান থেকে এই দৈর্ঘ্যটা, মানে আমি এই দুটো বিন্দু, দেখো এই দুটো বিন্দু কাছাকাছি নিয়ে এলে শঙ্কু খুলে দিলে এই শঙ্কু এরকম হচ্ছে একটা বৃত্ত, একটা বৃত্তের একটা অংশ। আর এখানে নিয়ে চলে এলে হচ্ছে শঙ্কুর ভূমির পরিধি, আর শঙ্কুর ভূমি তো আর ব্যাসার্ধ, পরিধি তাহলে হবে 2πr। সো এই অংশটার মাপ হয়ে গেল 2πr। এখন এই মাপগুলো নিয়ে আমাদের কি লাভ আছে? দেখো আমরা জানি একটা বৃত্তের ক্ষেত্রফল কি হয় কিভাবে। দেখো আমরা যদি ভাবি এরকম বৃত্ত, দেখো আমরা যখন বৃত্ত করেছিলাম, লক্ষ্য করো আমরা মোট বৃত্তের ক্ষেত্রফল জানতাম, মোট আমরা কত জানতাম, πr², তাই তো? যদি আর ব্যাসার্ধ বৃত্ত হয়, তার দেখো এইটাকে আমরা বলতাম 4 ভাগের, এইটা এইটুখানি যদি ক্ষেত্রফল বার করতে হতো আমরা কি করতাম, এটাকে এই 4 ভাগের 1 ভাগ নিয়েছি, মানে 4 দিয়ে ভাগ করতাম। যদি এই অংশটার ক্ষেত্রফল বার করতে হতো তাহলে কি করতাম, এটাকে 2 দিয়ে ভাগ করতাম, মনে পড়ছে? আবার যদি তার সঙ্গে এটা জুড়ে দিতাম তাহলে হতো 3π/4। আমরা এইভাবে এর ক্ষেত্রফল বার করতে পারবো। সেটা ডিপেন্ড করতে কি হবে না, যতটা এখানে চাপ যায় তত তার ক্ষেত্রফল বাড়তে থাকে। লক্ষ্য করো আমরা এরকম একটা বৃত্তের এইখান থেকে এতটা অংশের যা ক্ষেত্রফল হবে, আমি চাপটা যদি আরেকটু বাড়িয়ে দিই, ক্ষেত্রফলটা আরেকটু বেড়ে যায়, আরেকটু বাড়িয়ে দিই, আরেকটু বেড়ে যায়। এইভাবে বাড়াতে বাড়াতে একসময় এসেই তো তবে 2πr হয়, এই πr² হয়। কেমন? সো আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল নির্ভর করে তার যে বৃত্ত চাপটা, যে বৃত্তের পরিধিটা, তার সঙ্গে সমানুপাতে, তার সঙ্গে ওটা পরিবর্তিত হয়। তাহলে আমরা যদি একটা সিম্পল ঐকিক নিয়ম করি, আমরা জানি যে, মনে করো এই বৃত্তের কথা ভাবছি, এইটা এমন একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে l। তো l ব্যাসার্ধের একটা বৃত্তের কথা ভাবছি। দেখো আমরা এই ছবিগুলো সব মুছে দিচ্ছি, দিয়ে ভাবছি একটা l ব্যাসার্ধের বৃত্ত, একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে l। এই যে এই ছবিটা তো এটাই। তো l ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফল কত, এই পুরো ক্ষেত্রফলটা আমরা জানি হচ্ছে πr², মানে πl²। বৃত্তের ক্ষেত্রফলের যা ফর্মুলা, পাই ইন্টু ব্যাসার্ধের স্কয়ার, সো πl²। এই ক্ষেত্রফলটা কার হয়, এই পুরো পরিধির হয়। এই পুরো পরিধির মাপ কত, এই পুরো পরিধির মাপ যদি তুমি দেখো তাহলে হবে 2πl, কারণ এখানে ব্যাসার্ধ হচ্ছে l। তাহলে আমরা জানি মানে 2π ইন্টু ব্যাসার্ধ, ব্যাসার্ধ এখানে l বলে এখানে l বসালাম। তাহলে আমরা এখানে একটা ঐকিক নিয়ম করতে পারি যে 2πl দৈর্ঘ্যের পরিধিযুক্ত বৃত্তের ক্ষেত্রফল πl²। এই কথা তো ঠিক, 2πl পরিধির যুক্ত বৃত্তের ক্ষেত্রফল πl²। তাহলে এক দৈর্ঘ্যের পরিধিযুক্ত বৃত্তের ক্ষেত্রফল কত হবে, πl²/2πl। সিম্পল ঐকিক নিয়ম। আর আমার লাগবে কতটা, আমার লাগবে l ব্যাসার্ধের বৃত্ত, কিন্তু তার পুরো পরিধিটা লাগবে না, আমার এইটুখানি পরিধি লাগবে, মানে 2πr দৈর্ঘ্যের পরিধি লাগবে। সো 2πr দৈর্ঘ্যের পরিধিযুক্ত বৃত্তের ক্ষেত্রফল কি হবে। আচ্ছা আমরা এই জায়গাটা একটু মুছছি, আমাদের তো বুঝতেই পারছো এখানটা উপরে চলে এসেছে। তো কত হবে, ওটা হবে দেখো যেটা ছিল πl²/2πl ইন্টু এখানে যেটা ছিল 2πr, সো 2πr। দেখো আমরা 2π কেটে দিচ্ছি, এই একটা l আর এই স্কয়ারটা কেটে গেল, সো πl আর পরে থাকলো, এটা আমরা সাজিয়ে লিখছি πr/l। তাহলে দেখো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই মাপের বৃত্ত চাপ বা বৃত্তের পরিধি যে ক্ষেত্রফল অ্যাকোয়ার করে, তাহলে এইটাই তো হচ্ছে এই ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফলটাকেই তো আমি যদি যদি মুড়ে দিই তাহলে শঙ্কুর পার্শ্বতল, তার মানে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমি বলতে পারি πr/l বর্গ একক। কেমন? এই যে πr/l বেরোলো বর্গ একক। তার মানে সূত্রটা হলো পাই ইন্টু ভূমির ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা, এটা হবে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার তো খুব সহজেই আমরা তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, এই দুটো যোগ হবে, একটা হবে πr² আর একটা হবে πr/l। আমরা এই দুটোর থেকে πr কমন নিলে r+l বর্গ একক। সো আমরা দেখতে পেলাম যে একটা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হলো πr ইন্টু r+l বর্গ একক। তো এই তিনটে সূত্র আমাদেরকে মনে রাখতে হবে, আমি তোমাদেরকে প্রমাণ করে দেখালাম, কারণ আমাদের প্রতিটা অঙ্কে, প্রায় অলমোস্ট প্রতিটা অঙ্কে এই সূত্রগুলোই আসবে এবং এই সূত্রগুলো কাজে লাগিয়ে করতে হবে। আমি প্রমাণ দেখিয়ে দিলাম, খুব সহজ প্রমাণ।
প্রমাণ মনে থাকলে পরীক্ষার সময় সূত্র বলে গেলেও তোমরা নিজেরা তৈরি করে নিতে পারবে বা নিজেদের নলেজটাও পরিষ্কার থাকবে। কেমন? তো এখন পর্যন্ত আমরা শঙ্কুর সমস্ত জিনিসের চারপাশগুলোর ক্ষেত্রফল মাপতে শিখলাম, বা সমগ্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল বা ভূমির ক্ষেত্রফল মাপতে শিখলাম। এখন মনে করো এই জায়গায়, এরকম একটা জায়গায় আমাকে ঝালমুড়ি দেওয়া হবে, তাই তো? আমাদের সকলের প্রিয় খাবার একটা ঝালমুড়ি। তো মনে করো ঝালমুড়ি দেওয়া হবে। এখন আমি হিসাব করে দেখতে চাই যে আমাকে এর মধ্যে কতটা ঝালমুড়ি দেবে, বা আমি মনে করো এইরকম একটা আকারের মগে জল তুলছি, কেমন? তো এতে কতটা জল উঠতে পারে, মানে আমি জানতে চাইছি এর মধ্যে কতটা জায়গা আছে, অর্থাৎ এর আয়তন কত, যেটা আমরা প্রত্যেক ঘনবস্তুর নির্ণয় করে থাকি। তো এবার আমরা নির্ণয় করব এর আয়তন। এখন এই শঙ্কুর আয়তন কি করে নির্ণয় করতে হয় সেটা একটা খুব কমপ্লিকেটেড পদ্ধতি আছে, এবং যে পদ্ধতি এই মুহূর্তে তোমাদের স্ট্যান্ডার্ডে সেটা করে দেওয়া সম্ভব না। আমি এর আগের বারে তোমার লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে বা গোলকের ক্ষেত্রে আমরা আয়তনকে করিয়ে দেখিয়েছিলাম, তার কারণ সেটা সম্ভব ছিল। কিন্তু এই শঙ্কুর আয়তনটা কোনোভাবেই তোমাদের দশম শ্রেণী স্ট্যান্ডার্ডে এটা করানো সম্ভব না। সেই জন্য আমরা এর একটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট দিয়ে এটাকে মনে রাখার চেষ্টা করবো। দেখো, এক্সপেরিমেন্টাল রেজাল্টটা বলছে এরকম, যে তোমার যদি এরকম আর ব্যাসার্ধের একটা এরকম শঙ্কু থাকে, তাহলে ঠিক আর ব্যাসার্ধেরই একটা লম্ববৃত্তাকার চোঙ নাও, আর ওর উচ্চতা যদি এইচ হয়, তাহলে লম্ববৃত্তাকার চোঙটার উচ্চতা তুমি এইচ নাও, এটাও এইচ নাও আর এটা আর নাও। নিয়ে এবার কি করো, তুমি এরকম শঙ্কুটা করে জল নাও, নিয়ে ওর মধ্যে ঢালতে থাকো। আমরা জল দিয়ে মেজার করছি, কেমন? তো দেখা যাবে যে একবার জল ঢাললে এতটা ভর্তি হয়, দ্বিতীয়বার জল ঢাললে এতটা ভর্তি হয়, আর 3 নম্বর বার জল ঢাললে পুরো কানায় কানায় ভর্তি হয়ে যায়। তার মানে আমি এই কথাটা বলতে পারি যে এই শঙ্কুতে যতটা জল ধরে, মানে শঙ্কুর জল কবার 3 বার ঢালা হয়েছে ইন্টু 3 ইকুয়াল টু পুরো এই চোঙটার জল, তাহলে আমি বলতে পারি চোঙের জল। আর শঙ্কুর জল মানে কি? শঙ্কুতে যতটা আয়তন থাকে, তার মানে আমরা বলতে পারি শঙ্কুর আয়তন ইন্টু 3 সমান চোঙের আয়তন। আর এই কথাটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি যে শঙ্কুর আয়তন সমান 3টে দিকে চলে গেলে 1/3, আর চোঙের আয়তন আমাদের সকলের জানা, চোঙের আয়তন হচ্ছে কত বলতো? পাই আর স্কয়ার এইচ। সো এইটাই হয়ে গেল আমাদের ফর্মুলা, যে শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। এখন দেখো, আমরা এটা কিন্তু প্রমাণ করতে পারলাম না বলতে পারি, কারণ হচ্ছে এর প্রমাণের জন্য যে প্রুফটা লাগবে, যেটাকে বলা হয় সমকলন পদ্ধতি, সেই পদ্ধতি আমাদের এই মুহূর্তে জানা নেই। আর এই প্রমাণটা যেটা করলাম, এটা যেটা দেখালাম, এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট। তোমরা চাইলে নিজেরা করে দেখতে পারো, কিন্তু যেটা করতে হবে, যে মাপের এখানে নেবে সেই মাপেরই এখানে ব্যাসার্ধ নিতে হবে, আর যে উচ্চতা শঙ্কু নেবে সেই উচ্চতা তোমার লম্ববৃত্তাকার চোঙেরও নিতে হবে। এবং চোঙের আয়তন তো আমরা জানি যে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইন্টু এইচ, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে এই আয়তনের 1/3 অংশ করলে শঙ্কুর আয়তন হয়। এখন আমি তোমাদেরকে একটা ট্রিক্স দিতে পারি, যেটা মনে রাখার মতো একটা পদ্ধতি, কিন্তু সেটা কখনোই ম্যাথামেটিক্যাল, লজিক্যাল, সাইন্টিফিক পদ্ধতি নয়, এটা শুধু মনে রাখার জন্যই পদ্ধতি। কেমন? কি দেখো, মনে করো এই চোঙটাকে আমরা ভাগ করছি, এই বিন্দু থেকে এখানে একটা লাইন টানলাম, এই বিন্দু থেকে এখানে একটা লাইন টানলাম। তাহলে দেখো, চোঙটার ভিতরে যেন এটা এরকম ভাবে বসিয়ে দেওয়া হয়েছে, একটা চোঙের ভিতরে এটা যেন বসিয়ে দেওয়া হয়েছে মনে হচ্ছে। এবং লক্ষ্য করো, এই চোঙটা সম্পূর্ণ 3 ভাগ হয়েছে। একটা ভাগ এই শঙ্কুর ভিতরের অংশ, একটা ভাগ এইখানে দেখো আমি এরকম প্লাস প্লাস করে দেখাচ্ছি, একটা ভাগ এইটা, আর একটা ভাগ দেখো আমি কাটা কাটা করে দেখাচ্ছি এইরকম, তাই না? তো দেখো, দেখতে পাচ্ছি যে এই রকম একটা একই মাপের চোঙে যদি এরকম একটা শঙ্কু ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে সেটা সমান, সেটা 3টে ভাগে ভাগ করছে। আমি সমান বলতে পারি না, কারণ এটা লজিক্যাল ভুল হবে। সো আমি দেখতে পাচ্ছি যে নিজের চোখে দেখতে পাচ্ছি যে 3টে ভাগ হচ্ছে, একটা এইটা নিজে, একটা এর পাশে, একটা এর পাশে, মিলে এই পুরো চোঙটা তৈরি হয়েছে। কেমন? সো আমরা বলতে পারি যে এই চোঙটারই 3 ভাগের 1 ভাগ হচ্ছে শঙ্কু, এবং সেটাই এখানে দেখিয়েছি যে চোঙটা 3 ভাগের 1 ভাগ হচ্ছে শঙ্কুটা। এবং এটা মনে রাখতে পারবে, এই 3 কথাটা এখান থেকে মনে থাকবে যে 3টে পার্টে ভাগ হচ্ছিল বলে। কেমন? সো এইভাবে বললাম, কিন্তু আমি বারবার বলছি এটা কোনো প্রুফ না, এটা কোনো লজিক্যাল স্টেপও না, এটা জাস্ট টেকনিক টু রিমেম্বার। কেমন? তো আজকের ক্লাস প্রায় অলমোস্ট আমাদের শেষ হয়ে এসেছে, যেখানে আমরা শঙ্কুর, লম্ববৃত্তাকার শঙ্কুর আমরা সমস্ত ক্ষেত্রফলগুলো এবং তার আয়তন নির্ণয় করেছি, এবং 3 জনের মধ্যে সম্পর্ক, তির্যক উচ্চতা, ভূমির ব্যাসার্ধ আর উচ্চতার মধ্যে সম্পর্ক নির্ণয় করেছি, যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট কাজে লাগবে। এটা প্রায় প্রতি অঙ্কেই লাগে। এখন কথা হচ্ছে, আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম এই লম্ববৃত্তাকার শঙ্কু আর সত্যজিৎ রায়ের যে ক্যারেক্টার প্রফেসর শঙ্কু, তার মধ্যে কি মিল আছে। দেখো, আমরা সবার আগে আরেকটা কথা আমরা বলে নিই, আমাদের এটা বলা হয়নি, যে শঙ্কু বলছি, আর এই লম্ববৃত্তাকার কথাটা কেন এলো। দেখো, শঙ্কু তো কারণ এই শেপটার জন্য, ওকে বৃত্তাকার কারণ, তারও একটা কারণ আছে, সেটা হচ্ছে এইটা। দেখো, বৃত্তাকার তার বেশ বলে। আর লম্ব কেন? লম্ব তার কারণ হচ্ছে, দেখো, ভূমির সঙ্গে উচ্চতাটা পুরো লম্ব আছে,
তাই জন্যই না আমরা এই ফর্মুলা করতে পেরেছি, তাই জন্যই না এগুলো সব ক্যালকুলেশন করতে পেরেছি। সো এখানে লম্ব জিনিসটাও কাজে লাগাচ্ছি, ভূমিটা বৃত্তাকার রাখছি বলে বৃত্তাকার, এবং ওটার শেপটার নাম দিয়েছি শঙ্কু। সো দিস ইজ লম্ব বৃত্তাকার শঙ্কু। যেমন তোমরা এটাকে বলেছিলে রাইট সার্কুলার চোঙ, বা তোমার কি বলে লম্ব বৃত্তাকার চোঙ, কেমন? তো এর ক্ষেত্রে লম্ব, কারণ এর ক্ষেত্রেও দেখো ব্যাসার্ধ একটা লম্ব থাকে, এর ক্ষেত্রেও লম্ব থাকে, তাই জন্যই না এগুলো আমরা ইউজ করতে পারছি, কেমন? তো এই হলো লম্ব বৃত্তাকার শঙ্কুর পুরো গল্প, কেন ওকে লম্ব বৃত্তাকার শঙ্কু বলা হয়। এবার ওই সেই মিলটা, যে প্রফেসর শঙ্কু আর লম্ব বৃত্তাকার শঙ্কুর মধ্যে কি মিল, মিলটা সেরকম কিছু না। যারা প্রফেসর শঙ্কু ভালোভাবে পড়েছো তারা জানবে যে এখানে বিজ্ঞানের ভাবনা চিন্তা আছে নিশ্চয়ই ঠিকই, কিন্তু ঠিক লম্ব বৃত্তাকার শঙ্কুর যে আকারটা, এটা আমরা কি বলি টুপি, এটা বার্থডে ক্যাপের মতো টুপি না? তো এই যে টুপি, এইটাই ঠিক যেন সত্যজিৎ রায় আমাদেরকে পড়িয়েছিলেন বিজ্ঞানের আড়ালে থেকে, তাই জন্যই বোধহয় ক্যারেক্টারটার নাম করেছিলেন লম্ব বৃত্তাকার শঙ্কু থেকে প্রফেসর শঙ্কু, কেমন? এটা জাস্ট একটা মজা ছিল, এটা মানে মজার ছলে বললে তোমাদের কি মনে রাখতে সুবিধা থাকে, তোমরা যখনই বিভিন্ন জায়গায় দেখবে তোমাদের মনে পড়বে যে হ্যাঁ এইভাবে প্রমাণ হয়েছিল। এই জন্যই বলা, সত্যজিৎ রায়কে বা ওনার সৃষ্টিকে অপমান করার কোন রকম ইচ্ছা নেই, বা অনিচ্ছা থেকেই এইগুলো বলা। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা কোষে দেখি 16 এর সমাধানগুলো নিয়ে ফিরে আসবো। তো যদি তোমাদের এই ক্লাসটি ভালো লাগে তো তোমার বন্ধুদের মধ্যে ভিডিও লিঙ্কগুলি শেয়ার করো, যাতে তারাও এগুলো থেকে উপকৃত হয়, এবং তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে বেল আইকন সেট করে রেখো, যাতে ক্লাস ভিডিও সম্বন্ধে নোটিফিকেশন সবার প্রথম পাও। দেখা হচ্ছে পরের ক্লাসে।